শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার হতে যাচ্ছে, কারণ এই রক্ষিত আয় বিবরণীর ধারণাটি অলরেডি আমরা হয়তো জানি, কিন্তু হয়তো আজকের এই ক্লাসে আমরা একটু নতুনভাবে শেখার ট্রাই করব। সো রক্ষিত আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী কি? আমরা বাই দ্য টাইম আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে বা হিসাব বিজ্ঞানের প্রথম পত্রে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী দেখে এসেছি, রাইট? সো মালিকানা সত্ত্ব বিবরণী কথাটি কাদের জন্য প্রযোজ্য? এই কথাটি প্রযোজ্য আসলে যারা এক মালিকানা ব্যবসায় বা অংশীদারি ব্যবসায় ফলো করে থাকেন তাদের জন্য। কিন্তু আমরা যখন এই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার আমরা যত রকম ম্যাথ করছি বা যত রকম পড়াশোনা করছি সবগুলো আসলে কোম্পানির সাথে রিলেটেড। হ্যাঁ, সো কোম্পানির বিষয়টা যখন চলে আসবে তখন আমরা এটাকে আর মালিকানা সত্ত্ব বিবরণী বলবো না, আমরা সেটাকে বলবো এই রক্ষিত আয় বিবরণী। ওকে, সো আমরা আজকে থেকে কোম্পানির জন্য এটাকে কী নামে আখ্যায়িত করব? রক্ষিত আয় বিবরণী। সো রক্ষিত আয় বিবরণী প্রস্তুতের টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে কাইন্ড অফ আগেরটার মতোই। আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে কী করতাম? মূলধন, অর্থাৎ প্রারম্ভিক যে মূলধন থাকে সেটা, এটার সাথে যোগ করতাম নিট লাভ বা অতিরিক্ত মূলধন থাকলে সেটাও যোগ করতাম, বাদ হচ্ছে উত্তোলন, রাইট? সো আমরা এইভাবে কি করতাম বলতো শিক্ষার্থী বন্ধুরা? মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতাম। ঠিক অনেকটা সেম এই রক্ষিত আয় বিবরণীও অনেকটা আমাদের জন্য একই। সো কোম্পানির জন্য আমরা এটাকে একজন শেয়ার হোল্ডারের পার্সপেক্টিভে দেখার ট্রাই করব। একজন শেয়ার হোল্ডারের অ্যাকচুয়ালি কোম্পানির ওপর কতটুকু দাবি থাকে। দেখো, কোম্পানির ক্ষেত্রে আমরা এটাকে মূলধন না বলে আমরা এটাকে বলবো রক্ষিত আয়। আমরা এটাকে কি বলবো? রক্ষিত। অর্থাৎ কোম্পানির সম্পত্তির ওপর শেয়ার মালিকদের যে দাবিটা সেটাকে আমরা এই বিবরণের জন্য মূলধন না বলে আমরা কি নামে আখ্যায়িত করছি? রক্ষিত আয় নামে এটাকে আখ্যায়িত করছি। সো আমরা রক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে স্টার্ট করলাম, জাস্ট লাইক মালিকানা সত্ত্ব বিবরণী। এর সাথে আমরা যোগ করছি নিট লাভ, এবং মালিকানা সত্ত্ব বিবরণী তো অবশ্যই শুধু নিট লাভ যোগ করতাম না, আরও কিছু আইটেম থাকতো। এর সাথে আমরা যোগ করব, দেখো, আয়কর ফেরত। অনেক সময় হয় কি আমরা ট্যাক্স বেশি দিয়ে দিই, কোম্পানি ট্যাক্স বেশি দিয়ে দেয়, ট্যাক্স বেশির বিষয়টা অনেক ক্ষেত্রে ভুলবশত হয়, সেই ক্ষেত্রে কর কর্তৃপক্ষ ট্যাক্সকে ফেরত দেয়। তো এই দায় দুঃখিত এই আয়কর ফেরত এটাকে আমরা কি করি? সেই ক্ষেত্রে আমরা যোগ করে দেখাই রক্ষিত আয়ের সাথে। দাবিহীন লভ্যাংশের অবলোপন। দেখো, শেয়ার হোল্ডাররা একটা লভ্যাংশ দাবি করছে না বা দাবি করবে না, সেই ক্ষেত্রে আমরা কি করি? এটা আমাদের মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয় এবং এটাকে আমরা কয়েক বছরের মধ্যে ভাগ করে দেখাই। মালিকানা সত্ত্ব বাড়িয়ে দেয় বলতে এটা কোম্পানির জন্য ভালো আর কি। সো এটাকে আমরা কয়েক বছরের মধ্যে ভাগ করে দেখাই, গেল এটি। সো রক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে আমরা এই আইটেমগুলো যোগ করলাম। এখন এটা নিয়ে কেন আমি কথা বলিনি, কারণ এটা নিয়ে একটু পরে কথা বলবো। সো মূলধন যোগ নিট লাভ সেই মালিকানা সত্ত্ব বিবরণীর মতোই কিন্তু আমরা আগাচ্ছি, হয়তো কিছু আইটেম একটু নতুন যুক্ত হয়েছে। বাদ, দেখো, মালিকানা সত্ত্ব বিবরণীতে একজন মালিক, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে একজন মালিক চাইলে কি করতে পারে? নগদ উত্তোলন করতে পারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, কিংবা পণ্য উত্তোলন করতে পারে। কোম্পানির ক্ষেত্রে একজন মালিক কি উত্তোলন করতে পারে? লভ্যাংশ। সো এক মালিকানার ক্ষেত্রে একজন মালিক কি উত্তোলন করছেন? একজন মালিক উত্তোলন করছেন নগদ অথবা পণ্য। ঠিক একই বিষয়টা যখন কোম্পানির ক্ষেত্রে হয় সেটাকে উত্তোলন না বলে আমরা কি নামে আখ্যায়িত করব? লভ্যাংশ। সো এখানে অনেক রকম লভ্যাংশ তোমরা দেখতে পাচ্ছ। লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা নিয়ে আমরা পরবর্তী কয়েকটা ভিডিও পরে আরও বিস্তারিত আলোচনা করব। ঘোষিত অবলিক প্রস্তাবিত লভ্যাংশ, এটা নিয়েও আমরা আলোচনা করব বেশ কয়েকটি ভিডিওতে। তারপরও সংক্ষিপ্তভাবে বলে নিই, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থা যদি খুব ভালো হয় তাহলে কোম্পানি কোনো এক বছরে কোনো একটা সময়ে কোম্পানি কিছু লভ্যাংশ দেওয়ার প্ল্যান করতে পারে। কাদেরকে দেওয়ার প্ল্যান করতে পারে? শেয়ার হোল্ডারদেরকে দেওয়ার প্ল্যান করতে পারে। তো এটাকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। ঘোষিত অবলিক প্রস্তাবিত লভ্যাংশ এটা কি? এটাও হচ্ছে কোম্পানি তাদের সাধারণ সভায়, পরিচালকদের এজিএম বা সাধারণ সভায় তারা কি করতে পারে? সিদ্ধান্ত নিতে পারে তারা লভ্যাংশ দিবে। প্রশ্ন হচ্ছে এইগুলো বাদ কেন যাচ্ছে? দেখো, এই বিষয়গুলো কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য ভালো, রাইট? কারণ শেয়ার হোল্ডারদের জন্য এটা আয়, শেয়ার হোল্ডাররা এটা পাচ্ছে অ্যাকচুয়ালি। বাট কোম্পানির জন্য কি হচ্ছে বলতো? কোম্পানির এই নিট মুনাফা কিন্তু কমে যাচ্ছে। সো এই জন্য এটাকে আমরা কি করছি বলতো? বাদ দিয়ে দেখাচ্ছি। এরপরে আসি আয়করের কনসেপ্টে। দেখো, আয়করকে আমরা কিভাবে দেখাই? রেওয়া মিলে এই আয়কর পাবো,
এই আয়কর সঞ্চিতিও পাবো রেওয়া মিলে। অর্থাৎ এই যে আইটেমটি আমরা দেখতে পাচ্ছি, এই দুটো বিষয় অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে পাবো? রেওয়া মিল থেকে পাবো। সমন্বয় থেকে আমাদের এটা পাওয়ার সম্ভাবনা নেই। রেওয়া মিলে আয়কর দেওয়া থাকে, রেওয়া মিলে পুরাতন আয়কর সঞ্চিতি দেওয়া থাকে। তা আমরা কি করি? আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে তারপর হচ্ছে আমরা এই ফিগারটাকে দেখাই। প্রশ্ন হলো, যদি পুরাতন আয়কর সঞ্চিতির ফিগার বড় হয় বা এটার আর্থিক ফিগার যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে কি এখানে আমরা নেগেটিভ ফিগার দেখাই? দেখাতে পারি, তবে সেই ক্ষেত্রে আমাদের একটা বিকল্প উপায় হলো এই যে এইটা। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, শুধু আয়করকে দেখাই বাদ অংশে, আর পুরাতন আয়কর সঞ্চিতির ফিগার যেহেতু আয়কর থেকে বড়, সেহেতু এখানে আমরা একটা নেগেটিভ ফিগার না রেখে এই পুরাতন আয়কর সঞ্চিতিকে সেক্ষেত্রে আমরা এখানে নিয়ে চলে যাই। এটা একটা অপশন হতে পারে। এরপর ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন তহবিলে স্থানান্তর করতে হয় তাদের এই নিট মুনাফার কিছু অংশ, যেমন শ্রমিক কল্যাণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল। তো এই বিষয়গুলো তখন আমরা কি করি বলতো শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, লভ্যাংশ তহবিল না বলে আমরা বলতে পারি যে হ্যাঁ, লভ্যাংশ সমতাকরণ তহবিল বলা যায়। প্রতিপূরক তহবিল আরেকটা অপশন হতে পারে। সো বিভিন্ন তহবিলে আমরা ফান্ড স্থানান্তর করি। এই তহবিলগুলো কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তৈরি করা। সো অবভিয়াসলি এটা ব্যবসায়ের দাবি নয়, তবে ব্যবসার দাবিকে কমাবে, ব্যবসায়ের নিট মুনাফাকে কমাবে। সো এইভাবে করলে আলটিমেটলি আমরা যে ফিগারটি পাবো সেটিকে আমরা বলছি রক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। দেখো, আমরা শুরু করেছিলাম রক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত নিয়ে, শেষ করলাম রক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত নিয়ে। মালিকানা সত্ত্বতে কি করতাম? শুরু করতাম মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্ত নিয়ে, শেষ করতাম মূলধনের সমাপনী উদ্বৃত্ত দিয়ে। সো ইটস কাইন্ড অফ সেম, রাইট? মালিকানা সত্ত্ব বিবরণী আর রক্ষিত আয় বিবরণী, এই দুটোর ভিতরে একটি মিল রয়েছে, তবে কিছু পার্থক্য রয়েছে যেগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা আইটেম ধরে ধরে দেখানোর ট্রাই করেছি। আশা করছি এরপর আর কারো কোনো কনফিউশন থাকবে না। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই চট করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। স্টে টিউন উইথ রবি 10 মিনিট স্কুল অ্যান্ড নেভার স্টপ লার্নিং।